আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের নতুন আরও একটি ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় খতিয়ান নামের যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের পাঠ্য বইয়ের 2 নম্বর সৃজনশীল প্রশ্নটি। খেয়াল করে দেখো ভাইয়া, আমাদের 2 নম্বর সৃজনশীল প্রশ্নে কি বলেছে? আমাদের 2 নম্বর সৃজনশীল প্রশ্নে বলেছে আরমান ট্রেডার্স একটি মুদি পণ্যের পাইকারি ব্যবসা প্রতিষ্ঠান। 2025 সালের সেপ্টেম্বর মাসে উক্ত ব্যবসায়ের কতিপয় লেনদেন নিম্নরূপ। আচ্ছা, কি কি বলা আছে ভাইয়া? সেপ্টেম্বরের 1 তারিখে বলেছে ফারহান অ্যান্ড ব্রাদার্সের নিকট হতে প্রতি বস্তা প্রতি 50 কেজির বস্তা 2500 টাকা দরে 50 কেজি মিনিকেট চাল ক্রয়। ভাইয়া খেয়াল করো যে একটা বস্তাতে কতটুকু আছে? 50 কেজি আছে। ওই বস্তাটার দাম কত? 2500 টাকা। তো এইরকম 50 কেজির বস্তা সে কিনছে 50 বস্তা। তো এই ইনফরমেশনটুকু যদি আপাতত বাদও রাখি, আমরা জাস্ট এতটুকু বলতে পারি 2500 টাকা করে 50 বস্তা মিনিকেট চাল সে ক্রয় করছে। এখানে কারবারি বারটা ছিল 3% এবং চালান নাম্বার ছিল 123। 5 নম্বরে বলেছে ইফরান ব্রাদার্সের নিকট হতে প্রতি কেজি 105 টাকা দরে 200 কেজি ডাল ক্রয়, কারবারি বারটা 5%, চালান নাম্বার হচ্ছে 432। 12 তারিখে বলেছে ফারহান অ্যান্ড ব্রাদার্সকে 5 বস্তা চাল নষ্ট হওয়ার কারণে ফেরত প্রদান করা হলো। এখানে আমাদের ডেবিট নোট নং কত? 175। খেয়াল করো, ওই যে 1 তারিখে আমি ফারহান ব্রাদার্সের কাছ থেকে 50 বস্তা চাল কিনছিলাম, ওই 50 বস্তার মধ্যে 5 বস্তা আমি ফেরত দিয়ে দিছি, তাই না? আচ্ছা, 18 তারিখে বলা আছে ইফরান ট্রেডার্সকে 20 কেজি ডাল নমুনা মাফিক না হওয়াতে ফেরত দিয়ে দিছে। কত টাকা ভাইয়া? ডেবিট নোট নং হচ্ছে 176। ওকে, আমাদের ক নম্বর প্রশ্নে বলেছে উপর্যুক্ত লেনদেনের ভিত্তিতে একটা ক্রয় জাবেদা প্রস্তুত করতে। ভালো কথা, আমরা একটা ক্রয় জাবেদা প্রস্তুত করব। ক্রয় জাবেদা তো আসলে কঠিন কোনো কিছু না, তাই না? ক্রয় জাবেদায় লিপিবদ্ধ করা হয় বাকিতে ক্রয় করা হয়েছিল এমন ধরনের লেনদেনগুলো। অর্থাৎ আমি কোনো একটা পণ্য বাকিতে কিনছিলাম, ওই পণ্যটা আমি লিপিবদ্ধ করব ক্রয় জাবেদায়। এখন তোমার মনে প্রশ্ন হতে পারে, আমি যে পণ্যটা বাকিতে কিনেছি সেটা আমি চিনব কিভাবে? আমি পণ্যটা বাকিতে কিনেছি এটা চিনতে পারি 2টা উপায়ে। এক, সরাসরি আমার প্রশ্নে বলা থাকবে বাকিতে বা ধারে পণ্য ক্রয়, অথবা আমার প্রশ্নের দেনাদার বা পাওনাদারের নাম উল্লেখ করে দিয়ে বলবে যে অমুকের নিকট হতে পণ্য ক্রয় বা অমুকের নিকট পণ্যটা বিক্রয়, এরকম সরাসরি নাম উল্লেখ করে দিবে। কথাটাকে আমি বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে এই জায়গাটা আমরা যদি একটু আসি, যে বাকিতে ক্রয় করছি এমন লেনদেনগুলো কই আছে? এই যে 1 তারিখে আছে। এখন আমার ক্রয় জাবেদার মধ্যে বা বিক্রয় জাবেদার মধ্যে মূল কাজটাই হচ্ছে গণনা কার্য। আমি গণনা কার্য ভালোভাবে করতে পারলে অঙ্ক ভালো মতো করতে পারবো, তাই না? তাহলে প্রতি বস্তা কত টাকা করে কিনছে ভাইয়া? এই 1 তারিখের গণনা কার্যটা একটু দেখি। আমি প্রতি বস্তা কিনছি 2500 টাকা করে। কয় বস্তা কিনছি? 50 বস্তা কিনছি, তাই না? তাইলে 2500 গুণ 50 করলে কত আসে ভাইয়া? হ্যাঁ, 2500 গুণ 50 করলে এখানে আসবে হচ্ছে 1,25,000 টাকা। এই 1,25,000 টাকা থেকে আমরা কারবারি বারটা 3% বাদ দিয়ে দিব, তাই না? আচ্ছা, 1,25,000 টাকা 3% করলে আমার আসবে হচ্ছে 3,750 টাকা। 3,750 টাকা, তাই না? আচ্ছা, তো 3,750 টাকা যদি আমি বাদ দিয়ে দেই, তাহলে 1,25,000 মাইনাস 3,750 বাদ দিয়ে দিলে আসবে কত ভাইয়া? 1,21,250 টাকা। 1,21,250 টাকা। আরো একবার খেয়াল করে দেখো ভাইয়া, আমার সোজা একটা কাজ হচ্ছে, আমি কি করব? গুণ করে দিব, কারবারি বারটা থাকলে বাদ দিয়ে দিব, আনুষঙ্গিক খরচ থাকলে যোগ করে দিব। তো আমার এখানে জাস্ট খালি গুণ করলেই হচ্ছে। আমি কি করে দিচ্ছি? 2500 টাকা করে 2500 টাকা করে 50 বস্তা চাল কিনছি, তাহলে 2500 গুণ 50
করলে আসে হচ্ছে 1,25,000 টাকা। আমি দেখলাম এর মধ্যে 3% কারবারি বাট্টা আছে, আমি কারবারি বাট্টার টাকাটুকু বাদ দিয়ে দিলাম, বাদ দেওয়ার পরে যেটা থাকলো আমি সেটা করে ফেললাম। বোঝা গেছে আমার কথাটা? আচ্ছা, এরপরে দেখি কই আছে ভাই, 5 তারিখে আমি ওর পণ্য ক্রয় করছি। 5 তারিখে কি করছি ভাই, ইফরান ট্রেডার্সের নিকট হতে প্রতি কেজি 105 টাকা করে 200 কেজি, প্রতি কেজি 105 টাকা করে 200 কেজি ডাল, তাহলে 105 গুণ 200 করলে কত আসে, 21,000। 21,000। আচ্ছা, কারবারি বাট্টা কত পার্সেন্ট, 5%, তাহলে বাদ দিয়ে দিব ইন্টু 5%, 1,050 টাকা বাদ দিয়ে দিব। তাহলে 21,000 টাকা থেকে এই 21,000 টাকা বাদ 1,050 টাকা বাদ দিলে আসবে কত, 19,950 টাকা। আসবে কত, 19,950 টাকা, তাই না? আচ্ছা, গণনা কার্যটুকু বুঝে গেলে আমাদের অঙ্ক আসলে করাটা খুব একটা কঠিন কাজ না। আমাদের জাস্ট কাজটা হচ্ছে কি, আমি ক্রয় জাবেদার ঘরটা মনে রাখবো। ক্রয় জাবেদার ঘরে এখানে ক্রেডিট নোট নং হয়, ক্রেডিট হিসাব খাত হয়। তার কারণ হচ্ছে প্রদেয় হিসাব আমাদের জন্য ক্রেডিট, প্রদেয় হিসাব আমাদের জন্য কি ক্রেডিট, তাই না? তো এই জায়গাটাতে আমাদের কি করতে হবে, যেহেতু প্রদেয় হিসাব ক্রেডিট, এই জন্য আমরা ক্রেডিট হিসাব খাত লিখবো। বিক্রয় জাবেদায় প্রাপ্য হিসাব ডেবিট হয়, এই জন্য এই জায়গায় আমরা ডেবিট হিসাব খাত লিখি। বোঝা গেছে আমার কথাটা ভাইয়া? তাহলে ক্রয় জাবেদাটা আশা করি আমি তোমাদেরকে বোঝাইতে পারছি। এর পরের প্রশ্নটাতে আমরা চলে যাব। আচ্ছা, এর পরের প্রশ্নে কি বলছে ভাইয়া, এর পরের প্রশ্নে বলেছে যে উপর্যুক্ত লেনদেন সমূহের ভিত্তিতে সাধারণ খতিয়ান প্রস্তুত করো। এরপরে হচ্ছে সহকারী খতিয়ান প্রস্তুত করো। ভালো কথা, আমি খতিয়ান প্রস্তুত করব। খতিয়ান প্রস্তুত করার আগে আমাকে আসলে জাবেদা পাঠতে হবে, তাই না? তো জাবেদাটাও আমরা একটু করব। আচ্ছা, জাবেদাটা আমরা একটু করব। জাবেদাটা আমি একটু আলাদা করে করতেছি, তার কারণ যেহেতু খতিয়ান করতে হবে তো জাবেদাটা আমাদের দরকার, এই জন্য আমরা জাবেদাটা একটু আলাদা করে করব। 1 তারিখে কি বলা আছে ভাইয়া, 1 তারিখে বলা আছে যে আমি ফারহান অ্যান্ড ব্রাদার্সের নিকট হতে পণ্য ক্রয় করছি, তাই না? আচ্ছা, তাহলে 1 তারিখ পণ্য ক্রয় করছি, জাবেদা হচ্ছে কি, ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট, যেভাবেই আমি ক্রয় করি না কেন। তাহলে ক্রয় হিসাব ডেবিট, এরপরে কি প্রদেয় ফারহান হিসাব ক্রেডিট। এই জাবেদাটা কি হবে, যেহেতু আমি বাকিতে পণ্য ক্রয় করছি, বাকিতে পণ্য ক্রয় করলে ক্রয় নামে ব্যয়ের পরিমাণ বাড়ে। শুধু বাকিতে ক্রয় করলেন, আমি যেভাবেই পণ্যটা ক্রয় করি না কেন, পণ্য ক্রয় করা মানেই আমার ব্যবসায়ে ক্রয় নামে ব্যয়ের পরিমাণটা বাড়বে। তো আমি এখানে ক্রয় নামে ব্যয়ের পরিমাণটা বাড়াই দিছি, তাই না? আচ্ছা, ক্রয় নামে ব্যয়ের পরিমাণ বাড়াইলাম। পণ্যটা কিনছি কিভাবে ভাইয়া, পণ্যটা আমি কিনছি হচ্ছে বাকিতে, মানে টাকা দেই নাই এখনো। কিভাবে বুঝছি, ওই যে শুরুতে বলা আছে ফারহান অ্যান্ড ব্রাদার্সের নিকট। যদি কোনো ক্রয় বিক্রয়ের সময় নগদ বা ব্যাংক এই কথা উল্লেখ করা না থাকে, কিন্তু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা আছে, তাহলে ধরে নিতে হবে লেনদেনটা বাকিতে হয়েছে। এই লেনদেনটা বাকিতে হয়েছিল, কত টাকার লেনদেন যেন ছিল, এই লেনদেন ছিল কত টাকার, 2500 টাকা করে 50 বস্তা, তাহলে ছিল হচ্ছে 1,25,000 টাকা। 1,25,000 টাকার উপরে 3% বাট্টা ছিল, তাহলে 1,25,000 ইন্টু 3%, বাদ দিয়ে দিব কত, 3750 টাকা। 1,25,000 মাইনাস 3750 বাদ দিলে থাকবে কত, 1,21,250 টাকা। 1,21,250, 1,21,250। আমার কথাটা কি বুঝাইতে পারছি ভাইয়া? ভাইয়া এই পর্যন্ত বুঝি নাই এমন কেউ থাকলে আমাকে বইল। 1,21,250 গেল, এটা হইল আমাদের 2 নম্বর লেনদেনে। বলছে ইফরান ট্রেডার্সের নিকট হতে প্রতি কেজি 105 টাকা দরে 200 কেজি ডাল ক্রয়, 200 কেজি ডাল ক্রয়, তাই না? 105 টাকা করে 200 কেজি ইফরানের কাছ থেকে। ওকে, তাহলে এইখানে আমি ক্রয় করছি, তাই না ভাইয়া? তাহলে জাবেদা কি হবে, জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট প্রদেয় ইফরান হিসাব ক্রেডিট। ভাই কত টাকা ছিল, 105 টাকা করে 200 কেজি, 105 টাকা করে 200 কেজি। তাহলে 105 ইন্টু 200 করলে কত আসবে, 21,000। 21,000-এর কত পার্সেন্ট ভাইয়া,
21,000 টাকা থেকে বাদ দিব 5%, 1 2 3 ইন্টু 5%, 1,050 টাকা। 21,000 মাইনাস 1,050 করলে আসবে কত? 19,950 টাকা। 19,950, 19,950 টাকা। ভাই কোনো অসুবিধা আছে জাবেদার মধ্যে? বাকিতে ক্রয় করলে যেমন জাবেদা হয় আমি তেমন জাবেদাই দিলাম এখানে। এরপরে লেনদেনে দেখি কি হবে ভাইয়া। এরপরে লেনদেনে বলছে ফারহান ব্রাদার্সকে 5 বস্তা চাল নষ্ট হওয়ায় ফেরত প্রদান। ভাইয়া খেয়াল করে দেখো, 1 তারিখেরটা বলছে আমি ফারহানের কাছ থেকে পণ্য কিনছি, 12 তারিখেরটা বলতেছে ফারহানকে পণ্য ফেরত দিয়ে দিছি। তুমি আমাকে বলো, পণ্য ক্রয় যেমন লেনদেন, পণ্য ক্রয় ফেরত তার উল্টা লেনদেন না? আমি ক্রয় করলে যেই ধরনের ঘটনা ঘটে, ক্রয়কৃত পণ্যটা ফেরত দিয়ে দিলে তার উল্টা ঘটনা ঘটে। তাহলে ক্রয় করলে আমি জাবেদা দিছি ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। ক্রয়কৃত পণ্য ফেরত দিয়ে দিব, জাবেদা হবে প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। এখন তুমি বলতে পারো ভাই কেন? তার কারণ আমি বাকিতে পণ্য ক্রয় করলেই পণ্যটা ফেরত দিতে পারি, প্রথম কথা হচ্ছে এইটা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যে পণ্যটা ফেরত দিয়ে দিলাম, এর ফলে আমার পাওনাদার নামে দায়ের পরিমাণ যেটা বেড়ে গেছিল ওইটা কমে গেল। এখন পাওনাদার একটা দায় বা প্রদেয় হিসাবে একটা দায়, দায়ের পরিমাণ কমে গেলে সেটাকে ডেবিট করতে হয়, এই জন্য আমি প্রদেয় হিসাবকে ডেবিট করে দিব। বুঝা গেছে আমার কথা? তাহলে 12 তারিখে প্রদেয় ফারহান হিসাব ডেবিট। আচ্ছা, প্রদেয় ফারহান হিসাব ডেবিট কত টাকা? 5 বস্তা চাল 2500 টাকা করে, তাই না? 5 ইন্টু 2500, তাহলে 5,000 ইন্টু 2500 করলে কত আসবে? 12,500। এটার উপরে বাট্টা ছিল 3%, তাই না? এখন তুমি বলতে পারো ভাই বাট্টা সহ ফেরত দিতে হবে। হ্যাঁ, বাট্টা সহ ফেরত দিতে হবে, যেহেতু আমি কেনার সময় বাট্টা সহ কিনছিলাম, তো ফেরত দেওয়ার সময় আমাকে কি করতে হবে? বাট্টা সহই ফেরত দিতে হবে। 375 টাকা, 375 টাকা। তাইলে 12,500 মাইনাস 375, 12,125। এই যে 12,125। এবং ঠিক একই রকম ভাবে এখানে ক্রয় ফেরত হিসাব হবে, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট, কারণ আমি পণ্যটা ফেরত দিয়ে দিছি 12,125, 12,125। বোঝা গেছে ভাই আমার কথা? আচ্ছা, গেল এইটা। এরপরে 18 তারিখ ইফরান ট্রেডার্সকে 20 কেজি ডাল নমুনা মাফিক না হওয়ায় ফেরত প্রদান। 20 কেজি ডাল 18 তারিখে আমি ফেরত দিয়ে দিচ্ছি, জাবেদা একই, ফেরতের জাবেদা যেটা হয় প্রদেয় ইফরান হিসাব ডেবিট এবং ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। কত টাকা বলছে ভাইয়া? ভাইয়া বলছে 20 কেজি ডাল 105 টাকা করে 20 কেজি, তাহলে আসে হচ্ছে কত? 21,000 টাকা, 2100 টাকা। এ কত আসে ভাইয়া? আসে হচ্ছে 2100 টাকা, মানে 2100। কারবারি বারটা হচ্ছে 5%, 5% কারবারি বারটা যদি বাদ দিয়ে দেয় এই জায়গা থেকে, 2100 ইন্টু 5%, 105 টাকা। 105 টাকা যদি 2100 টাকা থেকে বাদ দিব 105, তাহলে থাকবে হচ্ছে 1995 টাকা। এই 2100 তো না, 1995 টাকা। ওকে, জাবেদাটা করলাম। এখন তুমি বলতে পারো ভাই আমাদেরকে তো জাবেদা করতে বলেন, আমাকে বলছে যে একটা সাধারণ খতিয়ান প্রস্তুত করতে, আর ঘ নম্বরে বলছে সহকারী খতিয়ান প্রস্তুত করতে। দেখো, সাধারণ খতিয়ান আর সহকারী খতিয়ানের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? সাধারণ খতিয়ান মানে হচ্ছে আমি যত খতিয়ান করতেছি সব সাধারণ খতিয়ান, ক্রয় হিসাব সাধারণ খতিয়ান, বিক্রয় হিসাব সাধারণ খতিয়ান, দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাব সাধারণ খতিয়ান, প্রদেয় হিসাব সাধারণ খতিয়ান, বেতন হিসাব, ব্যাংক হিসাব, মূলধন হিসাব, সোজা কথা যত ধরনের খতিয়ান করি সবগুলো হচ্ছে সাধারণ খতিয়ান। যখন আমি শুধুমাত্র একটা দেনাদারের জন্য, একজন দেনাদারের জন্য, মনে করো শুধুমাত্র ইফরানের জন্য, মানে শুধুমাত্র একটা ব্যক্তি, সে প্রদেয় হিসাব হোক বা প্রাপ্য হিসাব হোক, শুধুমাত্র একজন ব্যক্তির জন্য একটা খতিয়ান প্রস্তুত করব, সেইটাকে আমরা বলবো হচ্ছে সহকারী খতিয়ান। মনে করো শুধুমাত্র ফারহানের জন্য একটা খতিয়ান আমি করতেছি, ওইটার নাম হচ্ছে সহকারী খতিয়ান।
শুধুমাত্র ইফরানের জন্য একটা খতিয়ান করতেছি, সেটা হচ্ছে সহকারী খতিয়ান। মানে প্রত্যেকটা প্রদেয় হিসাব, প্রত্যেকটা প্রাপ্য হিসাব, প্রত্যেকটা দেনাদার, প্রত্যেকটা পাওনাদারের জন্য আলাদা আলাদা খতিয়ান প্রস্তুত করাকে আমরা কি বলবো ভাইয়া? আলাদা আলাদা খতিয়ান প্রস্তুত করাকে আমরা বলবো হচ্ছে সহকারী খতিয়ান। যেহেতু খ নম্বরে বলছে সাধারণ খতিয়ান করতে, আমরা একটু দেখি এই জায়গা থেকে কয়টা খতিয়ান করতে পারবো। একটা আমরা পাইলাম ক্রয় হিসাব, ক্রয় হিসাব, তাই না? ক্রয় হিসাব। আর কোথায় আছে ক্রয় হিসাব? এই যে ক্রয় হিসাব, শেষ, আর নাই। এরপরে পাইলাম প্রদেয় ফারহান হিসাব। আচ্ছা, প্রদেয় হিসাব, ফারহান হিসাব না তো, প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব। আচ্ছা, আর কই আছে প্রদেয় হিসাব? এই যে এই যে এই যে প্রদেয় হিসাব আছে। আচ্ছা, এরপরে কি আছে ভাইয়া? ক্রয় ফেরত হিসাব, ক্রয় ফেরত হিসাব। তার মানে আমাকে যে বলছে এই জায়গা থেকে খতিয়ান প্রস্তুত করো, সাধারণ খতিয়ান, আমরা সাধারণ খতিয়ান করতে পারবো তিনটা: ক্রয় হিসাব, প্রদেয় হিসাব, আর হচ্ছে কি ক্রয় ফেরত হিসাব। দেখো এই জায়গা তিনটা খতিয়ানই করা হয়েছে: ক্রয় হিসাব, ক্রয় ফেরত হিসাব, আর হচ্ছে কি পাওনাদার হিসাব। আর কিন্তু কোনো খতিয়ান এখানে করা হয় নাই। আচ্ছা, তো আমরা খতিয়ানটুকু একটু তোমাদেরকে বোঝাই দিই। একটা খতিয়ান, সবার প্রথমে আমরা ক্রয় খতিয়ানে মানে ক্রয় হিসাবের খতিয়ানে আমরা আসি। হ্যাঁ, দেখো ক্রয় হিসাবের খতিয়ান মানে কি? যে সকল লেনদেনের জাবেদায় ক্রয় হিসাব আছে, ওই সকল লেনদেন আমার ক্রয় হিসাবের খতিয়ানে অন্তর্ভুক্ত হবে। তাহলে আমি দেখলাম 1 তারিখ আর 5 তারিখের লেনদেনের জাবেদার মধ্যে ক্রয় হিসাব আছে, তাহলে 1 তারিখ এবং 5 তারিখের লেনদেনের লেনদেনগুলো আমার ক্রয় হিসাবে অন্তর্ভুক্ত হবে বা ক্রয় হিসাবের খতিয়ানে অন্তর্ভুক্ত হবে, তাই না? আচ্ছা, এখন এই জায়গায় একটু খেয়াল করে দেখো যে আমরা লিখবো কি নামে। আমরা লিখবো অপোজিট যেই নামটা আছে, প্রদেয় ফারহান হিসাব, প্রদেয় ইফরান হিসাব। এই যে দেখো আমরা লিখলাম, ও এটা পুরোটা একবারে লিখে দিচ্ছি, আমরা আলাদা আলাদা লিখলেও পারবো। এখানে পুরোটা একবারে প্রদেয় হিসাব লিখে দিছে, কারণ এটার জেডটা আমরা পাইছি কোন জায়গায় জানো? এটার জেডটা আমরা পাইছি হচ্ছে এই যে এই জায়গা থেকে 1,41,200 টাকা। তো আমরা ধরে নেই যে আমরা ওইটা ওইভাবে করবো না, আমরা আলাদা আলাদা করে করতে চাই। ভাই আমরা ধরে নিলাম আমরা এই জায়গা থেকে এরকম করে করব না, আমরা চাই আলাদা আলাদা করে করতে। হ্যাঁ, আমরা কি চাই? আলাদা আলাদা করে করতে। তাহলে সবার প্রথমে আমি কি লিখব? সবার প্রথমে আমি এখানে লিখবো হচ্ছে ফারহান হিসাব। ফারহান হিসাব, ফারহান হিসাবে টাকা কত ছিল ভাইয়া? ফারহান হিসাবে টাকা ছিল 1,21,250। তাহলে 1,21,250। তাহলে ডেবিট ব্যালেন্স হবে কি হবে? 1,21,250। ওকে, এরপরে আবার দেখলাম কি আছে উল্টা হিসাব, ইফরান হিসাব। ইফরান হিসাব, আচ্ছা, কত? 19,900 টাকা, 19,950 টাকা। তাহলে আগে থেকেই আমার আছে হচ্ছে 1,21,250। এখন আমি পাইলাম 19,950, যোগ করলে কত আসে? 1,41,200 টাকা। তুমি চাইলে এরকম ভেঙে ভেঙেও করতে পারো, তুমি চাইলে একবার এই জায়গায় প্রদেয় হিসাব লিখে পুরাটা লিখতে পারো। আচ্ছা, তাহলে ক্রয় হিসাবটা আমরা করলাম। এরপরে আমরা চলে যাই হচ্ছে, আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছে ক্রয় হিসাব করার পরে আমরা ক্রয় ফেরত হিসাবও করতে পারবো এই জায়গা থেকে। তো ক্রয় ফেরত হিসাবের মধ্যে যাই। আচ্ছা, দেখো ক্রয় ফেরত হিসাবের মধ্যে কি কি আসবে ভাইয়া? যেই যেই লেনদেনের জাবেদায় ক্রয় ফেরত হিসাব আছে, যেমন এইখানে ক্রয় ফেরত হিসাব আছে, এইখানেও ক্রয় ফেরত হিসাব আছে, আমরা সবসময় লিখবো উল্টা হিসাব নামে। কি হিসাব নামে? উল্টা হিসাব নামে। উল্টা হিসাব কি আছে? একটা আছে প্রদেয় ফারহান হিসাব, কত টাকা আছে? 12,125 টাকা। আরেকটা আছে প্রদেয় ইফরান হিসাব, 1995 টাকা, তাই না? আচ্ছা, তাহলে এই দুইটাই আমরা লিখছি। দেখো এই যে ফারহান হিসাব 12,125, ইফরান হিসাব 1995, দুইটাই ক্রেডিট জেড ছিল। প্রথম জেড হুবহু বসবে, দ্বিতীয়টা এটার সাথে যোগ করে আমরা লিখে দিব 14,120 টাকা। খতিয়ান সাধারণত যেভাবে করতে হয় ওইভাবেই আমরা করব। এরপরে এই খতিয়ান থেকেই আমরা হচ্ছে প্রদেয় হিসাব প্রস্তুত করতে পারবো। প্রদেয় হিসাব যেখানে যেখানে আছে, এই যে আছে প্রদেয় হিসাব, এই যে প্রদেয় হিসাব আছে, এইখানেও আছে, এইখানেও আছে। এই চারটাই আমরা কি করে দিব ভাইয়া? এই চারটাই আমরা সিরিয়ালে লিখে দিব। এখন প্রথম দুইটা যেহেতু ক্রয় হিসাবে অন্তর্ভুক্ত ছিল, প্রথম দুইটা যেহেতু ক্রয় হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত ছিল, তো প্রথম দুইটাকে আমি একদম সরাসরিভাবে লিখে দিছি ক্রয় হিসাব। এই প্রথম দুইটা যেহেতু ক্রয় হিসাবে অন্তর্ভুক্ত ছিল, এই জন্য আমি ডিরেক্ট লিখে দিছি ক্রয় হিসাব, লিখে যেটা জেড ছিল ওইটা লিখে দিছি। এরপরে দুইটা ছিল আমার জন্য ফেরত, এই যে একটা ফেরত, দুইটা ফেরত।
ডেবিট ডেবিট লিখে দিলাম, যেটা আসে ওটাই হচ্ছে কি আমাদের জন্য উত্তর। যোগ বিয়োগটা তোমরা একটু কষ্ট করে নিও। দেখো যেহেতু আমরা আগে ক্রয় হিসাব প্রস্তুত করেছিলাম, এই জন্য ওই ব্যালেন্সটা যেখানে যেখানে কাজে লাগানো যায় আমরা লাগাইছি। তোমার কাছে যদি মনে হয় না ভাই আমি চাই না এটা করতে, তাহলে তুমি আলাদা আলাদা করে দুইবার ক্রয় হিসাব লিখবা, লিখে আলাদা আলাদা দুইবার টাকা লিখে এরপরে তুমি কাজ করবা, কোনো অসুবিধা নাই। এর পরের প্রশ্নটা আমাকে বলেছিল যে একটা সহকারী খতিয়ান প্রস্তুত করতে। সহকারী খতিয়ান মানে হচ্ছে প্রতিটা দেনাদার এবং পাওনাদারের জন্য আলাদা আলাদা খতিয়ান, তাই না? আচ্ছা, এখানে দেনাদার বা পাওনাদার আছেই দুইজন, প্রদেয় হিসাব বা প্রাপ্য হিসাব আছেই দুইটা, একটা হচ্ছে ইফরান, একটা হচ্ছে ফারহান। এরাই কিন্তু 4 জায়গাতে বিলংস করতেছে, তাই না? তো এদের হিসাবগুলোকে আমরা জাস্ট এনে তুলে দিলাম এইখানে। দেখো একবার ক্রয় করছিলাম, ক্রয় করার ফলে প্রদেয় হিসাব বাড়ছিল, একবার ক্রয় ফেরত দিয়েছিলাম, এর ফলে একবার প্রদেয় হিসাব কমে গেছিল, যোগ বিয়োগ করে যেটা হয় সেটা। আরেকবার আমি ইফরানের কাছ থেকে ক্রয় করছিলাম, এই জন্য ক্রয়ের টাকা বাড়ছিল, একবার আমি ক্রয়ের টাকা ফেরত দিয়ে দিছি, মানে ক্রয়কৃত পণ্য ফেরত দিয়ে দিছি, এই জন্য ক্রয়ের টাকা মানে প্রদেয় হিসাবের টাকা কমে গেছে। সাধারণত যেভাবে খতিয়ান করতে হয় আমরা ওভাবেই খতিয়ানটা করব, কিন্তু এখানে পার্থক্যটা হচ্ছে শুধুমাত্র আলাদা আলাদা ব্যক্তির জন্য খতিয়ান করা। এবং যখন আমরা শুধুমাত্র ব্যক্তির জন্য আলাদা আলাদা করে খতিয়ান প্রস্তুত করব, সেই খতিয়ানটাকে আমরা বলবো সহকারী খতিয়ান। এই সেই খতিয়ানটাকে আমরা কি বলবো? আমরা বলবো হচ্ছে সহকারী খতিয়ান। তাহলে এটাই ছিল আমাদের 2 নম্বর সৃজনশীল প্রশ্নের আলোচনা। আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে সৃজনশীল নাম্বার 3 নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।